সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। সবাই একটু আমাদের বলো যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা একটু সবাই বলো। ক্লাস শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সুজন, হেমার রয়, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে আমরা পঞ্চম অধ্যায়ের আমাদের যে পঞ্চম অধ্যায় ছিল সেই পঞ্চম অধ্যায়ের আমরা বেসিক পড়ছিলাম। আমরা পঞ্চম অধ্যায়, ঠিক আছে, পঞ্চম অধ্যায়ের আমরা বেসিক পড়ছিলাম, প্লাস তিনটা সূত্রকরণ হয়েছে। কয়টা সূত্র? তিনটা সূত্রকরণ হয়েছে। আজকে এটা প্রথম পার্ট, ঠিক আছে। এটা আমরা গতকালকে পার্ট একে এটা করানো হয়েছে। আজকে আমাদের ক্লাস হবে, সেকেন্ড ক্লাস হবে আমাদের পার্ট 2, ঠিক আছে। পার্ট 2 এটা করে দেব আমরা। সে যদি ওয়ালাইকুম আসসালাম, অডিও ভিডিও সব ঠিক আছে আরমান? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ সবাইকে। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যান, সবাইকে মেনশন করে দেন, ক্লাসে দ্রুত জয়েন হয়ে যায়। সাউন্ড ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আসেন সবাই একটু, আমরা ফিন্যান্সের পঞ্চম অধ্যায় করাচ্ছি। পঞ্চম অধ্যায় আজকে আমরা পঞ্চম অধ্যায় করাচ্ছি, প্রথম পত্রের পঞ্চম অধ্যায় করাচ্ছি আমরা। আজকে সেকেন্ড ক্লাস আমাদের, ঠিক আছে, সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস আজকে আমাদের। তো ইনশাল্লাহ আমাদের আরো দুইটা ক্লাস বা একটা ক্লাসের পরে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। এরপরে বাকি থাকবে কি আমাদের? বাকি থাকবে আমাদের 6, 7, 8 এবং 9। এই চারটা অধ্যায় একটু বড় অধ্যায়, ঠিক আছে, একটু বড় অধ্যায়। আমরা এবারে 4টা করে ক্লাস ধরি, 16টা ক্লাস, ঠিক আছে, 16টা ক্লাস। তার মানে আমাদের 4 মাসের মধ্যে হয়ে যাবে, সুন্দর মতো হয়ে যাবে, ভালো মতোই হবে আরো। কারণ আমরা এই সপ্তাহে আমাদের সপ্তাহে শেষ, আমরা এখানে 9টা প্লাস 12টা 21টা ক্লাস পাবো। আর 5টা ক্লাস একসাথে থাকবে, সেখানে আমরা এখানে সময় বেশি দিব, ঠিক আছে। এগুলোতে বেশি সময় দিয়ে আমরা ক্লাসগুলো করাই দিব। ক্লিয়ার সবাই? আসেন দেখেন, আমরা গত ক্লাসে আমরা এগুলো আলোচনা করছিলাম, স্বল্পমেয়াদী অর্থায়ন, এগুলার বেসিকগুলো আলোচনা করছিলাম। মিতব্যয়ের ফরমাইশ, উপাদান চক্র, এগুলো দেওয়া হয়েছে আপনাদের। আচ্ছা, এখন একটু আসেন আমরা বোর্ড কোশ্চেনের মাধ্যমে সমাধানগুলো করি। আমরা বোর্ড কোশ্চেনের মাধ্যমে সমাধানগুলো করি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে, কি কি সূত্র লাগবে। এই অঙ্ক যেগুলো আমি করাবো, এর বাহির থেকে এই অধ্যায়ের কোনো নিয়ম আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এর বাহির থেকে এই অধ্যায়ের কোনো নিয়ম আসবে না ইনশাল্লাহ, ওই টেনশনটা করেন না। স্যার কিচ্ছু প্রশ্ন ছিল, আদনান সিফাত বলেন ভাই কিচ্ছু। কিঞ্জু, আচ্ছা কিঞ্জু কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আমাদের ঢাকা বোর্ড 19 সালে কোশ্চেন, ঢাকা বোর্ড 19 সালে কোশ্চেন। এই ঢাকা বোর্ড 19-এ আমাদের দেখেন কি কি জিনিসগুলো বলা আছে, একটু দেখেন। সাবরিনা ইবা, সবাই একটু খেয়াল করেন যে পি লিমিটেড এর বার্ষিক নগদ প্রয়োজন 4,80,000 টাকা, বার্ষিক নগদ প্রয়োজন। আচ্ছা, কোম্পানি সমপরিমাণ মূল্যের বিক্রয়যোগ্য সিকিউরিটি সংরক্ষণ করেন। সিকিউরিটি থেকে প্রয়োজনীয় আয়ের হার 12%, এবং এইসব স্বল্পমেয়াদী সিকিউরিটিতে নগদ রূপান্তরের জন্য প্রতি লেনদেন ব্যয় হয় 150 টাকা, নগদ রূপান্তর ব্যয়। অন্যদিকে কিউ লিমিটেডের গড় উৎপাদন সময় 50 দিন, গড় সংগ্রহের সময় 40 দিন এবং গড় পরিশোধের সময় 30 দিন। বার্ষিক নগদ প্রয়োজন 3 লক্ষ টাকা। বার্ষিক নগদ প্রয়োজন কত টাকা? 3 লক্ষ টাকা। ক্লিয়ার? সুজন, সিরাজগঞ্জ কোন করাতে পারেন ভাই? আপনি দেখা করবেন, তার সাথে কি দেখা করবেন আপনি? বলেন তো একটু আমাকে।
আপনি যদি 3/10 গ্রহণ না করেন তাহলে আপনি ডিসকাউন্ট বা বাট্টা পাবেন না। আর যদি 65 দিন অসম্ভব, 60 দিন সময়সীমা আপনার দলিলে বলা আছে, আপনার দলিলে বলা 60 দিন দেওয়া লাগবে, 65 দিন কেন দিবেন? মামলা খাবেন, ঠিক আছে, মামলা খাবেন আপনি। নিরাপত্তা মজুদ কোশ্চেনে আসবে কি? নিরাপত্তা মজুদ আমার চতুর্থ অধ্যায় আসতে পারে। নিরাপত্তা মজুদ কি আমরা তো করাইছিলাম, চতুর্থ অধ্যায় ব্যাপার এটা। নিরাপত্তা মজুদ সমান সমান কি? প্রকৃত বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিক্রয়, এটা করলে তো হয়ে যায়। বুঝা গেছে? আচ্ছা আসেন এখানে, এখন দেখেন আমরা ঢাকা বোর্ড 19টা প্রশ্ন আসে আমরা। ক নম্বর, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কি? মিতব্যয়ী ফরমায়েশকে আমরা বলি ইওকিউ। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডার কোয়ান্টিটি। কি বলা হয় এটাকে? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটাকে বলা হয় কি? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। মিতব্যয়ী ফরমায়েশ কাকে বলে? এটা হচ্ছে এমন একটা ফরমায়েশ, মানে অর্ডার। ফরমায়েশ মানে কি? অর্ডার। পণ্য যেন আমরা অর্ডার দিই না, অর্ডার মানে ফরমায়েশ। এমন পরিমাণ আপনি অর্ডার দিবেন, এমন পরিমাণ আপনি ফরমায়েশ দিবেন যে পরিমাণে ফরমায়েশে আপনার পণ্যের বহন ও ফরমায়েশ ব্যয় কম। দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের পণ্যের বহন খরচ, পণ্যের বহন খরচ ও ফরমায়েশ ব্যয় যেই পরিমাণ অর্ডারে কি হবে? সর্বনিম্ন হবে। কি হবে? সর্বনিম্ন হবে, তাকে বলা হয় ইকোনমিক্যাল অর্ডার কোয়ান্টিটি। তাকে কি বলা হয়? ইওকিউ। এও খেয়াল রাখবেন যে বহন খরচ মানে ক্যারিং কস্ট, পণ্য পাঠানোর যে খরচটা, এবং ফরমায়েশ ব্যয়, ফরমায়েশ নিতে হলে, অর্ডার নিতে হলে যে খরচগুলো হয়, কমিশন দেওয়া, বেতন দেওয়া, এগুলা এই যে হয়, তাকে আমরা কি বলি? তাকে আমি বলি হচ্ছে কি? ইকোনমিক্যাল অর্ডার কোয়ান্টিটি। মেয়াদ পূর্বে যদি বিক্রেতা নগদ অর্থ প্রয়োজন হয় তখন প্রাপ্য বিলকে মেয়াদ পূর্তির পূর্বে ব্যাংকের নিকট বিক্রি করে, তাহলে ব্যাংক প্রাপ্য বিলকে পরবর্তীতে কি টাকায় পরিণত করতে পারবে? আদান বলছেন এই কথা। আচ্ছা এটা রাখে দেন, আমি পরে বুঝাচ্ছি, এগুলো বুঝাচ্ছি। হ্যাঁ, মেয়াদ পূর্তির পূর্বে যদি বিক্রেতা নগদ অর্থের প্রয়োজন হয় তখন ওই বিক্রেতা প্রাপ্য বিনিময় বিলকে মেয়াদ পূর্তির পূর্বে ব্যাংকের নিকট বিক্রি করে, মানে বাট্টা করে কম দামে বিক্রি করবে, এটা বাট্টা করা বলা হয়। তাহলে ব্যাংক প্রাপ্য বিলকে পরবর্তীতে টাকা, হ্যাঁ পারবে অবশ্যই, ওই 3 মাস পরে 6 মাস পর সে যার থেকে টাকা তার থেকে উদ্যোগ করে নিয়ে আসবে, দেখাই নিয়ে নেবে। আচ্ছা এখন আসেন, বুঝা গেছে? খ নম্বর দেখেন, চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। চলতি সম্পদ ব্যবস্থাপনা, চলতি সম্পদ ব্যবস্থাপনা আমরা কি, কোনটাকে বুঝি? সহজ কথা হচ্ছে নগদ মজুদ পণ্য, প্রাপ্য বিল, এগুলোর ব্যবস্থাপনাকে আমরা কি বলি? বলা হয় চলতি সম্পদ ব্যবস্থাপনা। কি বলা হয় এগুলোকে ব্যবস্থাপনা হয় চলতি সম্পদ ব্যবস্থাপনা। আচ্ছা এরপরে মূল অঙ্কে আসেন, যেটা দিয়ে আমরা অঙ্ক শুরু করছি। দেখেন গ নম্বর, দেখেন পি কোম্পানি, দেখেন ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 19-এর গ নম্বর দেখেন, পি লিমিটেডের কাম্য নগদ পরিমাণ নির্ণয় করো। কি বলছে আমাদের? কাম্য নগদ পরিমাণ, অপটিমাম ক্যাশ, মানে ক্যাশের পরিমাণ, অপটিমাম ক্যাশ কত হয় বের করতে হবে। ঠিক আছে, কাম্য নগদ পরিমাণ। এখন দেখেন আমাদের প্রথমে বোঝা লাগবে এটা কাম্য নগদ বলছে, কাম্য নগদের সূত্রটা মাথায় রাখা লাগবে। লিখে নেন এখন কাম্য নগদের সূত্র। দেখেন তাহলে আমাদের কি লাগবে? কাম্য নগদ পরিমাণ, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এই সূত্র হচ্ছে কি আমাদের? √2BT, √2BT, বি এবং টির পূর্ণরূপ আমি বলতেছি। ঠিক আছে, √2BT/I, আই বা আর লিখতে পারেন। ঠিক আছে, আই বা আর লিখলে হবে। ঠিক আছে, √2BT/R বা আই। কাম্য নগদের পরিমাণ সূত্র এটা, সবাই লিখে রাখেন। ঠিক আছে, সবাই লিখে রাখেন। কাম্য নগদের পরিমাণ সূত্র হচ্ছে কি? √2BT/R। এখন আমাদের টু তো টু, রুট তো রুট, বি মানে কি আর টি মানে কি? বি মানে কি আর টি মানে কি? বি মানে হচ্ছে প্রতিবার নগদ রূপান্তর ব্যয়, প্রতিবার নগদ
রূপান্তর ব্যয় মানে আপনি ওই অর্থটাকে যে আপনি নগদে রূপান্তর করবেন, সেই নগদে রূপান্তরের ব্যয়কে আমরা কি বলি? টি মানে বি বলা হয়, কি বলা হয়? টি বলা হয়। আর টি মানে হচ্ছে প্রতিবার মোট নগদ প্রবাহের পরিমাণ। তাহলে মোট নগদ বহিঃপ্রবাহকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে টি। কি নামে ডাকি? আমরা টি নামে ডাকি। ঠিক আছে, তাহলে আমরা বি হচ্ছে কি? বি হচ্ছে প্রতিবার নগদ রূপান্তর ব্যয়। আপনি টাকাটাকে নগদ রূপান্তর করতে কয় টাকা ব্যয় হয়। আর টি মানে হচ্ছে প্রতিবার নগদ বহিঃপ্রবাহ, কত টাকা বহিঃপ্রবাহ হয়। এখন আসেন আমাদের আর লাগবে আয়। আয় মানে হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। আয় মানে হচ্ছে কি আমাদের? আয় মানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় আয়ের হার। প্রয়োজনীয় আয়ের হারকে আমরা কি বলি? আমরা বলি আয়। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, কেডি দ্বারা প্রকাশ করতে পারি। যে কোনো একটা লিখলে হবে, সবাই কি বুঝতে পারছেন? এই হচ্ছে, দেখেন এখানে নতুন করে শেখার কিছু নাই, আগে ক্লাস করা লাগবে এমন কিছু নাই। জাস্ট আপনার প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে কাম্য নগদ পরিমাণ মানে কিউ বের করতে বলছে। কিউ সূত্র কি আমাদের? মানে কাম্য নগদের পরিমাণ সূত্র কি? কতটুকু আপনার নগদ টাকা লাগবে। মানে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে আমরা জানি সব টাকা বিনিয়োগ করলে হবে না, কারণ আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য, কাঁচামাল কেনার জন্য, চলতি ব্যয় নির্বাহ করার জন্য আমাদের কিছু অর্থ লাগে, ক্যাশ টাকা লাগে। সেই ক্যাশ টাকার পরিমাণ কত হবে তা আমরা কাম্য নগদ পরিমাণ দিয়ে বের করবো। কি দিয়ে বের করবো? কাম্য নগদ পরিমাণ বা কিউ দিয়ে বের করবো। কিউ সূত্র কি? √2BT/I। তাহলে এখন বিটি এতে বোঝা লাগবে। বি মানে হচ্ছে প্রতিবারে আপনার টাকাটাকে আপনার নগদ রূপান্তর করতে যে ব্যয় হয় তাকে আমরা বি নামে ডাকি। মোট নগদ বহিঃপ্রবাহকে আমরা কি নামে ডাকি? টি নামে ডাকি। সবাই বুঝতে পারছেন না পারেন নাই? এখন জাস্ট মানগুলো বসে দেন। √। আচ্ছা আসেন এখন আমরা এখানে দেখে রাখি, এখানে এই অঙ্কের ক্ষেত্রে বি কোনটা, এই অঙ্কের ক্ষেত্রে টি কোনটা, এই অঙ্কের ক্ষেত্রে আই কোনটা, তিনটা মান লিখে নিই আমরা। ঠিক আছে, আমাদের মানগুলো লাগবে তাই না? বি মানে হচ্ছে প্রতিবার নগদ রূপান্তর ব্যয়। দেখেন বলছে সিকিউরিটি নগদে রূপান্তর করার প্রতিবারের ব্যয় হয় কত টাকা? 150 টাকা। বি কত আমাদের? বি হচ্ছে আমাদের 150 টাকা। ঠিক আছে, এরপরে টি মানে কি? টি মানে হচ্ছে মোট নগদ বহিঃপ্রবাহ। মোট নগদ কি? বহিঃপ্রবাহ। দেখেন বার্ষিক নগদ প্রয়োজন 4,80,000 টাকা। এই যে পি এর বার্ষিক নগদ প্রয়োজন মানে আপনার ব্যবসা করতে হলে আপনার প্রয়োজন কত? 4,80,000 টাকা। তার মানে ব্যবসা করতে হলে মানে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ মানে কি? নগদ বহিঃপ্রবাহ। বহিঃপ্রবাহ কত আমাদের? বহিঃপ্রবাহ হচ্ছে 4,80,000 টাকা। মানে টি। আয় কত? আয় হচ্ছে 12%, মানে 12% যে কথা 0.121 কথা। সবাই কি বুঝতে পারছেন নাকি বুঝেন না? দেখেন আমি সুন্দর করে ধাপে ধাপে দেখাচ্ছি জিনিসগুলা। আমাদের মান সূত্র কি, সূত্রের ব্যাখ্যা কি দেখালাম, এবং আমাদের মান কি, মানগুলো নিয়ে আসলাম। এখন আমাদের মানটা জাস্ট বসাই দেবো। তাহলে আসেন এখানে 2 এর 2 ইন্টু বি মানি হচ্ছে 150 ইন্টু টি মানি কত? টি মানি হচ্ছে 4,80,000 টাকা। আর আই মানি হচ্ছে কত? 0.12। এটাকে ক্যালকুলেটারে একবারে যেমন আছে এমন লিখলে হবে, একবারে মানটা বেড়ে যাবে, দেখেন রুট দিয়ে রাখলেন, এরপরে আপনার দাগ দিলেন। অথবা যাদের এই ক্যালকুলেটার নাই তারা কি করবেন? আগে উপরটা লিখবেন যে 2 গুণ 150 গুণ 4,80,000 সমান সমান দিবেন। ভাগ হচ্ছে কত? 0.12 দিলেন। এরপরে কি দিবেন? এসি দিয়ে কেটে রুট অ্যান্সার সমান সমান দিলে মান চলে আসবে 36,641। কত হয় আমাদের? 34,641 টাকা। এই হচ্ছে আমাদের এই অঙ্কের মানে কি? কাম্য নগদ পরিমাণের পরিমাণ। ঠিক আছে, কাম্য কত টাকা নগদ রাখবো। ঠিক আছে, আর এটা থাকলে কি করবেন? আপনি একবারে করতে পারবেন। এই যে প্রথমে রুট দিবেন, এরপরে মাঝখানে ভগ্নাংশ দিবেন, উপরে হচ্ছে কত? 2 গুণ 150 গুণ 4,80,000, নিচে দিবেন কত? 0.12, একবারে আসো 34,641 টাকা। হ্যাঁ সাপি ঠিক আছে। তাহলে আমরা 41 তো পয়েন্ট দেওয়া দরকার নাই, পূর্ণ সংখ্যা লিখবো। হ্যাঁ সাফি হাসান ঠিক আছে, তাহারান আলম সেজুতি ঠিক আছে। বাকিরা একটু বলেন, দ্রুত বলেন, বুঝতে পারছেন কিনা বলেন তো একটু, বুঝতে পারছেন কিনা বলেন তো একটু আমাকে বলেন তো বুঝতে পারছেন কিনা।
সবাই ক্লিয়ার কিনা বলো তো একটু আমাকে, সবাই ক্লিয়ার? দ্রুত একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। আদনান সিফাত করছেন, বাকিরা বাকিরা একটু দ্রুত। আচ্ছা যাক, অনেকেই করছেন। এখন আসেন পরেরটা দেখি, আমরা একটু পরেরটা দেখি। এত হইলো আমাদের, বুঝতেছেন স্যার? হ্যাঁ বুঝছেন, যাক আলহামদুলিল্লাহ। এখন একটু আসেন আমাদের পরের অংশটুকু দেখেন। গ বলছে কি, কিউ লিমিটেড এর ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? এটা ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় করতে বলছে, ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় করতে বলছে। আচ্ছা, ন্যূনতম নগদ 60,000 টাকা স্থির করা হলো। ন্যূনতম নগদ 60,000 টাকা স্থির করা হলে নগদ কি বলছে এখানে, আমাদের নগদ আবর্তনের উপর কি প্রভাব পড়বে? আবর্তনে কি প্রভাব পড়বে? আচ্ছা, প্রথমে আমাদের মূল হচ্ছে এটা কি বের করবো আমরা বের করবো হচ্ছে ন্যূনতম পরিচালন নগদ। এটা হচ্ছে বের করা লাগবে। কি বের করা লাগবে আমাদের? ন্যূনতম নগদ পরিচালন, যে ন্যূনতম পরিচালন নগদ মানে কত টাকা পরিচালন নগদ রাখা লাগবে। এখন ন্যূনতম নগদ পরিচালন খরচ আছে, আমার সূত্র লাগবে, সরাসরি সূত্র আছে, দেখেন একটু বুঝেন। ন্যূনতম পরিচালন নগদ, এটা বের করার সূত্র আছে একটা, ঠিক আছে? ন্যূনতম নগদ পরিচালন বা পরিচালন নগদ বের করার সূত্র হচ্ছে আমাদের বার্ষিক নগদ বহিঃপ্রবাহ। সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে আমাদের বার্ষিক মানে বছরে বার্ষিক নগদ বহিঃপ্রবাহ আর হচ্ছে নগদ আবর্তন ভাগ হচ্ছে কি আমাদের বার্ষিক নগদ বহিঃপ্রবাহ মানে কত টাকা আমাদের বিনিয়োগ করা লাগতেছে, ভাগ হচ্ছে কি আমাদের নগদ নগদ আবর্তন নগদ আবর্তন এটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূল সূত্র, যে ন্যূনতম পরিচালন নগদের সূত্র কি? বার্ষিক নগদ বহিঃপ্রবাহ, এটা আমরা প্রথমেই পাইছি, ভাগ হচ্ছে কি নগদ আবর্তন। এখন একটু আসেন আমরা প্রশ্ন দেখবো যে সরাসরি মানগুলো দেওয়া আছে কিনা। দেখেন এখানে কি বলছে, কিউ বলছে। আচ্ছা, এই যে কিউ, আসেন কিউ লিমিটেডের গড় উৎপাদন সময় দেওয়া আছে, গড় সংগ্রহের সময় দেওয়া আছে, গড় পরিশোধের সময় দেওয়া আছে, বার্ষিক নগদের প্রয়োজন মানে আমার প্রয়োজন কত টাকা, যেটা প্রয়োজন সেটা হচ্ছে বহিঃপ্রবাহ, কারণ প্রয়োজনটা আমি ব্যয় করব, ব্যয় করা মানে কি প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, এটা কি বহিঃপ্রবাহ, এটা কি প্রবাহ? বহিঃপ্রবাহ। তাহলে আমাদের দেখেন এই যে বহিঃপ্রবাহ দেওয়া আছে, কি দেওয়া আছে? বহিঃপ্রবাহ দেওয়া আছে কত টাকা? 3 লক্ষ টাকা। দেখেন আমরা একটু দেখাই, 3 লক্ষ টাকা। এখন এই যে আমার দেখেন একটু খেয়াল করেন, এখানে আমাদের যে নগদ আবর্তন এই মানটা দেওয়া নাই। কি দেওয়া নাই আমাদের? নগদ আবর্তন মানটা দেওয়া নাই। এখন নগদ আবর্তন যেহেতু মান দেওয়া নাই, এটা আমরা সূত্রের মাধ্যমে বের করা লাগবে। মানে এটার জন্য আমাদের কি করা লাগবে? আমার সূত্র বের করা লাগবে হচ্ছে নগদ আবর্তন। কি লাগবে আমাদের? নগদ আবর্তন, ঠিক আছে? কি লাগবে আমাদের? নগদ আবর্তন লাগবে। এখন নগদ আবর্তনের একটা সূত্র আছে, এটাও মাথায় রাখা লাগবে, ঠিক আছে? সূত্র হচ্ছে নগদ আবর্তন মানে বছরে কয়বার টাকাটা আমার নগদ রূপান্তর হয়, দ্রুত নগদে আসে, বছরে কয়বার। এখন আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা বছর বলতে 60 দিন বুঝি, ঠিক আছে? তাহলে এখানে হবে নগদ রূপান্তর চক্র, নগদ রূপান্তর চক্র ভাগ হচ্ছে বছর মানে 360 দিন, 360, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের 360 মানে কি 360 আছে, কিন্তু দেখেন এখানে কোথাও এই যে কিউ লিমিটেড কোথাও নগদ রূপান্তর চক্র দেওয়া আছে ভাই? দেওয়া নাই। মানে এটার একটা সূত্র আছে, সূত্রটা করা লাগবে। দেখেন এখন একটু আসেন, তাহলে আমাদের এই যে নগদ রূপান্তর চক্র এটা কোনো কি নাই, মান দেওয়া নাই। তাহলে আমরা এটা কি সূত্র দিয়ে বের করা লাগবে। তাহলে কি করবো আমরা এখানে আবার নগদ রূপান্তর চক্র সূত্র করা লাগবে। কেন করা লাগবে বলুন তো ভাই? করা লাগবে এই জন্যই, হ্যাঁ করা লাগবে এই জন্যই কারণ এটা মান দেওয়া নাই। কারণ এটা কি নাই?
কারণ এটা আমাদের মান দেওয়া নাই, যেহেতু মান দেওয়া নাই এটা আমার করা লাগবে। তাহলে এখানে আমার সূত্র হচ্ছে কি, এই যে এগুলো যোগ করে দিবেন, গড় উৎপাদন সময় যোগ করবেন আদায় সময়টা, যে আদায় বা সংগ্রহ, তাহলে যোগ গড় আদায় সময় বিয়োগ করবেন কি, বিয়োগ করবেন হচ্ছে পরিশোধটা, তাহলে গড় পরিশোধ সময়। এই তার মানে আমাদের উৎপাদনের সাথে আদায় বা সংগ্রহ যোগ করলে টাকা আসবে, পরিশোধ মানে কি চলে যাবে, তাহলে এটা ঠিক আছে, যেটা যে টাকা আসে সেটা যোগ হবে, চলে যাওয়াটা কি বাদ দিবেন, ঠিক আছে, চলে যাওয়াটা কি বাদ দিবেন। এই হচ্ছে আমাদের কি এই। এখন দেখেন এরা যদি মান না থাকে আমরা আবার পিছিয়ে যাওয়া লাগবে। এখন এটা দেখেন করেন, দেখেন কি আছে এখানে, গড় উৎপাদন সময় আছে, আছে কত, 50 দিন, 50 দিন, ঠিক আছে, যোগ গড় আদায় সময় কয় দিন, গড় সংগ্রহ মানে আদায় 40 দিন, বিয়োগ পরিশোধ কয় দিন, 30 দিন, কত আসে দেখেন তো, 40 50 90, 90 থেকে 30 গেলে কত, 60, 60 দিন। এবার এখানে আসেন রূপান্তর চক্র কত, এই যে নগদ রূপান্তর চক্র পেয়ে গেলাম আমরা, কয় দিন, 60 দিন বসালাম, কত হবে, কয়বার, 6 36, 6 বার, কয়বার হবে, 6 বার, তার মানে বছরে 6 বার নগদ রূপান্তর হয়। আচ্ছা এখন আসেন পরে নগদ আবর্তন কত, এই যে নগদ কত, 6, 6 হলে এখানে 6 দিয়ে ভাগ করেন, 6 দিয়ে ভাগ করলে কত হয়, 5 6 30, 50,000, কত হয়, 50,000, 50,000 টাকা। ক্লিয়ার? সবাইকে আমি বুঝতে পারছেন না, পারেন নাই? আপনার দেখান লাগবে, এবার যেভাবে করেন, বুঝতে পারছেন, আদনান সিফাত আপনার দেখান লাগবে, আপনার দেওয়া আছে মান লিখবেন, এরপরে আমরা যাই সূত্র লিখবেন, এরপরে পাশে যেখানে দিয়ে দেখান লাগবে, দেখান লাগবে ভাই, যেভাবে করেন দেখান লাগবে, দেখা করা লাগবে, আন্দাজে করলে হবে না, আন্দাজে করলে হবে না, দেখা করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ রয়, ঠিক আছে। আচ্ছা এখন একটু আসেন, বলছে ন্যূনতম নগদ যদি 60,000 টাকা স্থির করা হয়, মানে আপনি যা পাইছেন তা পাইছেন, এখন কি করছেন, 60,000 টাকা স্থির করলেন, কি করেন দেখেন, নগদ আবর্তন 60,000 স্থির করলে দেখেন কি হয়, একটু খেয়াল করেন। তাহলে আপনার এই যে নগদ বহির্বাহ ছিল কত, 3 লক্ষ টাকা ছিল, 3 লক্ষ। এখন আপনি বলছেন যে না, এই যে নগদ আবর্তনটা আপনার কত, এই যে আপনার দেখেন, দেখেন ন্যূনতম নগদ ছিল কত আমাদের, এই যে বহির্বাহ ছিল কত আমাদের, 3 লক্ষ, কত ছিল আমাদের, 3 লক্ষ। এখন বলছে যে এই যে এই মানটা কত ঠিক করছেন আপনার, 60,000, কত ঠিক করছেন, 60,000 ঠিক করছেন, তাই না? এই যে আপনার এখানে এই মানটা দেওয়া আছে, এই মানটা আছে, এখন বলছে এই মানটা কত হবে, সহজ না ভাই? এখানে দেখেন এটার সাথে কয় দিয়ে ভাগ করলে 60,000 হবে, পরন্ত কত দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে না, তার মানে তখন কি হবে, আবর্তন কি 5 হয়ে যাবে, কমে যাবে। এখানে দেখেন 50,000 টাকা হয়েছে, দেখে 50,000 টাকা হয়েছে কয়বার, 6 এর কারণে 50 হয়েছে, কারণ 6 দিয়ে ভাগ করলে 50 হয়। এখন 60,000 টাকা কখন হবে, যখন আর 5 দিয়ে ভাগ করলে 60,000 টাকা হবে না। তার মানে যদি আপনার পরিচালন নগদ, যদি আমরা কি পরিচালন নগদ কি হয়, 50 থেকে যদি 60 করা হয়, তখন কি হবে, আবর্তনটা কি কমে যাবে, 6 থেকে 5 হয়ে যাবে, কি হয়ে যাবে, হ্রাস পাবে, কি হবে, হ্রাস পাবে। বুঝতে পারছেন না, পারেন নাই? পর অংশটুকু বোঝা গেছে না, বোঝা নাই বলুন তো একটু আমাকে। সবাই কি বুঝতে পারছেন না, বুঝেন নাই বলুন তো একটু আমাকে, সবাই ক্লিয়ার এটা? সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? কি গেল এই অঙ্কটা ক্লিয়ার? এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আসে, ঠিক আছে, এই অঙ্কটা বারবার আসতে পারে, এটাও যে ঢাকা বোর্ডের, ঠিক আছে, মাথায় রাখেন। ব্যাখ্যা কিভাবে দিবেন, এই যে আপনি জাস্ট বলে দিবেন যে ন্যূনতম নগদ 60,000 টাকা স্থির হলে, জাস্ট এটা আপনাদের বুঝতে পারবে, তাই না? এটা ব্যাখ্যা কখনো বুঝে দেওয়া লাগবে না, আপনার লিখবেন ন্যূনতম নগদ 60,000 টাকা হলে নগদ, এই যে দেখেন কি করে লিখবেন আপনি, নগদ আবর্তন কি কমে যাবে, কত, 5 হবে,
হ্রাস পাবে। কি হবে? হ্রাস পাবে। একটু লিখলে হবে। কমেন্ট সবসময় 2-1 লাইনে লিখবেন, কমেন্ট ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে আমার ঢাকা বোর্ড বুঝে গেছে। আসেন রাজশাহী বোর্ড 19টা দেখেন। পরের কোশ্চেন, রাজশাহী 19 সাল, তাজদিন এক্স লিমিটেড, ঠিক আছে? এটা আপনারা পারার কথা। এখানে দেখ কি বলছে, ব্যবসা ঋণ কাকে বলে? দ্বারে পণ্য ক্রয়ের থেকে যে ব্যয়ের সৃষ্টি হয় বা যে ঋণ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? ব্যবসা ঋণ বলা হয়। বাণিজ্যিক কাগজ, এটাকে বলা হয় কমার্শিয়াল পেপার। কি বলা এটাকে? এটাকে বলা হয় কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার কেন ব্যবহার করা হয়? বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার কি করা বলছে? কেন ব্যবহার করা হয়? তাহলে এটা করা হয় কেন? এই যে বৃহৎ নামি দামি প্রতিষ্ঠানগুলো জামানত ছাড়া তাদের স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে। এই দুটো গেল। এখন আসেন মিস্টার তাজিন লিমিটেড ব্যবসা ঋণের খরচ কি? ব্যবসা ঋণ মানে কি বলুন তো ভাই? ব্যবসা ঋণ মানে হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। ব্যবসা ঋণের খরচ কত? সূত্র কি আমরা বলছিলাম? সূত্র হচ্ছে আমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম, সিডিআর 100 মাইনাস সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট ইনটু, যদি বছরে থেকে মাসে হয় তখন কি হবে? 360 ডিভাইড বাই ক্রেডিট পিরিয়ড বিয়োগ ডিসকাউন্টিং পিরিয়ড, যদি বছরে থাকে, ঠিক আছে? আচ্ছা আসেন রয় সবই করাবো ভাই, সিরিয়ালে আসেন, সবই করাবো। এখন আসেন কি বলছে দেখেন তাজিনের। আচ্ছা, তাজিন এক্স লিমিটেড থেকে দ্বারে পণ্য ক্রয় করেন, পণ্যের মূল্য পরিশোধের সর্বোচ্চ সময় 60 দিন। তার মানে এটা হচ্ছে নিট 60, কত? নিট 60। এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের ক্রেডিট পিরিয়ড। আচ্ছা, বিক্রয় শর্ত মোতাবেক 14 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 3% বার্তা পাওয়া যাবে। দেখেন সেগুলো দেখেন এখানে যে আমরা যেগুলো আসছে তা আমাদের কি দেওয়া আছে? ক্যাশ ডিসকাউন্ট রেট দেওয়া আছে কত পার্সেন্ট? 3%, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি দেওয়া আছে? ক্রেডিট পিরিয়ড হচ্ছে 60 দিন, ডিসকাউন্টিং পিরিয়ড হচ্ছে কয়দিন আমাদের? 14 দিন। আসেন মানগুলো বসান, সরাসরি দেখা যাবে। 100 বিয়োগ হচ্ছে কত আমাদের? 3 ইন্টু 360 কত আমাদের? 60 বিয়োগ কত? 14। একবার লেখেন কত হয় দেখেন তো, একবার লেখেন। প্রথমে পয়েন্টে আসবে পরে পার্সেন্ট নিয়ে যাবেন, ঠিক আছে? 24 20 আসে, ঠিক আছে? তাই না? আচ্ছা, এই যে আসবে 0.2420 পার্সেন্ট করলে কত হবে? আমরা জানি 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয় 24.20%। ক্লিয়ার সবাই? এটা সহজ। এটা সূত্রটা কত ক্লাসে লেখা দিচ্ছি, এটা করে দিলাম, শেষ, শর্টকাট। এখন দেখেন উদ্দীপকের আলোকে পণ্যের মূল্য পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি পেলে মূল্য মানে কি? ক্রেডিট পিরিয়ড। কতদিন বৃদ্ধি পেল? 10 দিন। তাহলে আরো যদি 10 দিন বৃদ্ধি পায় কত? 70। কত হবে? 70 হবে। হলে ঋণ গ্রহণে যৌক্তিকতা বিশ্লেষণ করো। দেখেন তখন কি হবে? একই সূত্র, সব ঠিকঠাক থাকবে, শুধু কি হবে? এই যে এই জায়গায় পরিবর্তন হবে। কোন জায়গায় পরিবর্তন? এই জায়গায় পরিবর্তন হবে। দেখেন পরিবর্তন হলে কি হয়? লেখেন আমার কি হবে? এই যে বিয়োগ 70 বিয়োগ 14, শুধু এই জায়গাটা পরিবর্তন হবে। দেখেন কত হয়? একই জিনিস, জাস্ট আমাদের একটা মান পরিবর্তন করতে বলছে। যদি 70 হয় তখন কি হবে? আরো যদি বেশি হয় আমাদের কি ব্যয় কমে যাবে, ঠিক আছে? কত হয় দেখেন, এখানে দেখবেন যে মানটা আসছে, যদি আমরা 70 দিন দিয়ে করি দেখবেন যে মান কমে যাবে, অবশ্যই কমবে, ঠিক আছে? তা আসে হচ্ছে 19.88। তাহলে পার্সেন্ট করে কত হয়? 19.88%। তাহলে কি হবে? ব্যয় হ্রাস পাবে। কি হচ্ছে? ব্যয় হ্রাস পাবে। কি হবে? হ্রাস পাবে, ঠিক আছে? হ্রাস পাবে। ক্লিয়ার সবাই? এটা সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? দ্রুত বলুন তো এটা বুঝতে পারছেন কি না? জাস্ট আমাদের মান একটা মান পরিবর্তন হবে, জাস্ট আমাদের একটা মান পরিবর্তন হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা বলুন তো একটু আমাকে।
হ্যাঁ, তাহলে কি হয়েছে, হ্রাস পাচ্ছে। এটা গেল, পারলে দেখবেন সহজে হবে। এরপর আসেন রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19 দেখেন এরপরটা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে, এই টাইপের কোশ্চেন অনেকবার আসছে, এই টাইপের কোশ্চেন অনেকবার আসছে। দেখেন আমাদের বলছে মধ্যমেয়াদী অর্থায়ন কি, যে 1 থেকে 5 বছরের কম বা 7 বছরের কম সময় বলে, ঠিক আছে, এটাকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলা হয়। মজুদ পণ্য ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, আমরা খ নম্বরের জন্য নির্দিষ্ট করে সাজেশন দেওয়া আছে, সেখান থেকে দেখবেন, ঠিক আছে। মজুদ পণ্য ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, কারণ প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি প্রয়োজন মজুদ পণ্য বা কাঁচামাল। কাঁচামাল যদি না থাকে উৎপাদন বন্ধ হয়ে যাবে, তাহলে ব্যবসা বিঘ্ন ঘটবে। আবার কাঁচামাল যদি বেশি চলে আসে, আপনার রাখার জন্য গুদাম লাগবে, পণ্য নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যই মজুদ পণ্য এমন একটা অবস্থায় রাখা, যে অবস্থা বা যেটুকু রাখলে আমার কি উৎপাদন ঠিক মতো হবে, আবার কি বেশি পরিমাণে আমার জায়গা বা খরচ হবে না, সেটাকে আমরা কি বলি, এই ঠিক করে আমরা কি বলি, মজুদ পণ্য ব্যবস্থাপনা বলে। কি বলা হয় এটাকে, মজুদ পণ্য ব্যবস্থাপনা বলা হয়। এখন মূল কোশ্চেনে আসেন, দেখেন এবি কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কি পরিমাণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইও কিউ কি পরিমাণ করছে আমাদের, আমাদের বের করতে বলছে হচ্ছে, আমাদের বের করতে বলছে হচ্ছে মিতব্যয়ী, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। এটাকে আমরা সংক্ষেপে বলি ই ও কিউ। কি বলা হয়, ই ও কিউ বলা। ই ও কিউ মানে কি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। মিতব্যয়ী অর্ডার মানে ফরমায়েশ, কোয়ান্টিটি মানে পরিমাণ। আচ্ছা, এর সূত্র কি, রুট ওভার 2AO বাই সি। সূত্র কি আমাদের, রুট ওভার 2AO বাই সি, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখন আমরা এই যে 2AOC এগুলো কি, এগুলো ব্যাখ্যা জানা লাগবে না, দেখেন একটু দেখি আমরা। তাহলে আমাদের 2 তো 2, এ মানে হচ্ছে কি, এ মানে কাকে বোঝানো হয়, এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। কি বলা হয় এটাকে, এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, এটাকে বলা হয় বার্ষিক চাহিদা। কি বলা এটাকে, এটাকে বলা হয় বার্ষিক চাহিদা। বার্ষিক চাহিদা মানে বছরের পরিমাণ টার্গেট, ঠিক আছে, এই জন্য বার্ষিক থেকে অ্যানুয়াল ডিমান্ড আসছে, ঠিক আছে, বার্ষিক চাহিদা। ও ও মানে হচ্ছে আমাদের অর্ডার, ও মানে হচ্ছে কি আমাদের অর্ডার কস্ট, মানে আমাদের যেই অর্ডার করতে যে ব্যয় হয়, তাহলে আমাদের কি অর্ডার মানে কি ফরমায়েশ ব্যয়, ফরমায়েশ ব্যয়, অর্ডার করতে কত টাকা ব্যয় হয়। সি মানে ক্যারিং কস্ট, মানে বহন খরচ। সি মানে কি ক্যারিং কস্ট বা বহন খরচ, ক্যারিং কস্ট বা বহন খরচ। তিনটে জিনিস পাইলাম, ঠিক আছে। এখন আসেন আমরা এখানে কি বলছে, এবি কোম্পানি, তাহলে প্রথম এটাই আছে, বার্ষিক চাহিদা 2 লক্ষ প্যাকেট। বার্ষিক চাহিদা কত আমাদের, যেখান থেকে আমরা দেখি যে দেখাই, আমরা এই পাশে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন যে আমাদের যে এ হচ্ছে কত, বার্ষিক চাহিদা কত, 2 লক্ষ প্যাকেট দেওয়া আছে, 2 লক্ষ। আচ্ছা, ও মানে ফরমায়েশ ব্যয়, দেখেন ক্রয় আদেশের খরচ, ক্রয় আদেশ মানে ফরমায়েশ, অর্ডার দেওয়া, ক্রয় আদেশ, ফরমায়েশ, এগুলো হচ্ছে এক কথা। তাহলে কত, 60 টাকা। তাহলে আমাদের ও কত, ও 60 টাকা। প্রতি একক বহন খরচ মানে ক্যারিং কস্ট, সি, সি মানে কয় টাকা, সি হচ্ছে 2 টাকা। সংক্ষেপে এবার করে নিই আমরা, 2 ইন্টু এ হচ্ছে কত, 2 লক্ষ, ইন্টু ও হচ্ছে 60, সি হচ্ছে কত 2। করেন একবারে করে মানটা নিয়ে আসেন। ক্লিয়ার, ক্লিয়ার না বলুন তো একটু। আইপি দিয়ে আসবে না ভাই, যেটা লাগবে না এখন বোঝাচ্ছি না, যেটা লাগবে না এখন বোঝাচ্ছি না, ঠিক আছে। না লাগা জিনিসটা ইয়ে করেন না, আগে যেটুকু দেখাচ্ছি দেখেন। এরপরে যদি অ্যাডভান্স অঙ্ক আমার টেস্ট পেপার খুঁজে এমন অঙ্ক বোর্ডে পাবেন না, টেস্ট পেপার খুঁজে অঙ্ক বোর্ডে পাবেন না, ঠিক আছে। কত হয় দেখান তো একটু আমাকে। তাহলে আমাদের রুট ওভার 2 ইন্টু 2 লক্ষ, শতক 17 লক্ষ, একটা কম হবে। আচ্ছা, ইন্টু সি কত 60, ভাগ হচ্ছে কত 2,
কত আসে দেখেন, 3464 বা 65 লিখলেও পারেন বা 64 লিখে রাখেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। মানে 3464টা পণ্য যদি আপনি অর্ডার করেন, 3464 পণ্য যদি আপনি অর্ডার করেন, তাহলে কি হবে, আপনার এই একক পণ্য অর্ডার করলে আপনার কি হবে, পণ্যের বহন খরচ ও কি পণ্যের ফরমায়েশ খরচ কম হবে। ক্লিয়ার সবাই? না রে স্যার আসবে না, যেগুলো দেখাবে এর বাইরে আসবে না। বোর্ড কোশ্চেন করে এগুলো অ্যাড করছি, যতগুলো কোশ্চেন দেখেন না আসতেছি তো আমি, তাই না? একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, বেশি শিখা লাগবে না, খুব বেশি শিখা দরকার নেই। এই জায়গায় 3 পদ্ধতি আছে, 3 পদ্ধতি শিখে বসে থাকলেন, অন্যগুলো পারলেন না, দরকার না। যেগুলো আসে সেগুলো করাচ্ছি আমরা, সমস্যা নাই। ক্লিয়ার? চিন্তা করেন না। বুঝে গেছে এটা? আচ্ছা গেল। এখন আসেন দেখেন পরেরটা কোশ্চেন দেখেন, পরবর্তী কোশ্চেনে আসেন সবাই। গ নম্বর বলছে কি, উদ্দীপকের আলোকে 25,000 প্যাকেট থাকা অবস্থায় 25,000 প্যাকেট থাকা অবস্থায় পুনঃ ফরমায়েশ প্রদান করা যৌক্তিক কিনা। মানে যে আবার অর্ডার দেওয়া, পুনরায় অর্ডার দেওয়া, রি অর্ডার যেটা বলি আমরা, মানে আমরা কখন অর্ডার দিই, পণ্য শেষ হয়ে আসলে অর্ডার দিই। এখন বলছে তারা 2500 প্যাকেট থাকা অবস্থায় অর্ডার দিচ্ছে, এটা ঠিক হয়েছে কিনা। তাহলে আমরা কি বের করা লাগবে, আমাদের পুনঃ ফরমায়েশ প্রদানটা বের করা লাগবে, পুনঃ ফরমায়েশ স্তর। মানে এখানে কি বের করা লাগবে, আমাদের পুনঃ ফরমায়েশ স্তরটা বের করা লাগবে। কি বের করা লাগবে, আমাদের পুনঃ ফরমায়েশ স্তরটা বের করা লাগবে। আচ্ছা একটু আসেন, আমাদের কি বের করা লাগবে, মানে কোন স্তরে পণ্য পৌঁছাইলে আমাদের অর্ডার দেওয়া লাগবে। পণ্য খালি হয়ে গেলে অর্ডার দিতে পণ্য কাস্টমার ফেরত চলে যাবে, ব্যবসা লস হয়ে যাবে, কাস্টমার আমার কাছে আসবে না, ঠিক আছে, অন্য পণ্য কিনে নেবে। তাহলে পূর্ণ ফরমায়েশ স্তরটা আমাদের এখানে বের করা লাগবে। এখন পূর্ণ ফরমায়েশ স্তরের সূত্র ভিন্ন একটা আছে, ঠিক আছে, এটাও ভিন্ন সূত্র। পূর্ণ ফরমায়েশ স্তরের ক্ষেত্রে আমাদের হচ্ছে সূত্র হচ্ছে নিরাপত্তা মজুদ। মানে কতটুকু আপনার সিকিউরিটি পারপাসে রাখবেন। অনেক সময় হয় না, আপনার জানেন আপনার ডেইলি 100 পণ্য যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে পণ্য 200 চলে যায়, 150 যেতে পারে। তার মানে মাঝে মাঝে হুট করে আমাদের গতানুগতিক চাহিদার বেশি অনেক সময় কি অপ্রত্যাশিত পণ্য চলে যায়। আবার এমন হয় যে আপনি পণ্য অর্ডার দিলে আপনার কাছে আসতে সময় লাগে 2 দিন, কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনার কারণে 3-4 দিন সময় লাগতে পারে। এই জন্য আপনি কিছু পণ্য নিরাপত্তার স্বার্থে জমা করে রাখেন, যে না ক্রাইসিস মোমেন্টে কোনো বাইসেন্স কোনো ঘটনা হলে আমি এই পণ্য দিয়ে আমি কি ব্যবসা চালিয়ে যাবো। এটা হচ্ছে কি আমাদের নিরাপত্তা মজুদ, এটা হচ্ছে কি আমাদের নিরাপত্তা মজুদ, এটা হচ্ছে কি আমাদের কি নিরাপত্তা মজুদ। এখন নিরাপত্তা মজুদ তো রাখবে না, তাহলে পণ্য অর্ডার করতে হলে নিরাপত্তা মজুদ তো রাখবোই। এর পাশাপাশি আমাদের পণ্য আসতে যে সময় লাগে, ধরুন আমাদের 2 দিন সময় লাগে, পুরো দিন দিয়ে 2 দিন গুণ করে দিব। আমাদের 1 দিন সময় লাগে, 1 দিয়ে গুণ করব। 10 দিন সময় লাগলে প্রতিদিন যত পণ্য যায় তত দিয়ে কি আমি গুণ করে দিব, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এখানে দৈনিক গড় ব্যবহার ইনটু লিড টাইম। দৈনিক গড় ব্যবহার গুণ হচ্ছে কি আমাদের, গুণ হচ্ছে আমাদের লিড টাইম। লিড টাইম ক্লিয়ার সবাই? এটা একটু বুঝেন, এটা মুখস্থ করার কিছু নেই, একটু বুঝেন। আপনি আপনার দোকানে, ধরুন আপনার দোকানে দোকান আছে আপনার, হ্যাঁ আপনার দোকানে পণ্য কখন অর্ডার দিবেন ভাই, আপনার দেখতেছে আমার তা খালি হয়ে আসতেছে, তার মানে পুরো খালি হওয়ার আগে আপনি অর্ডার দিবেন। কেন? খালি হয়ে গেলে তো পণ্য এসে পাবে না, কাস্টমার আমার কাছে পণ্য না পাইলে আরেক দোকানে যাবে। তো এই জন্য আমি চাবো যে এমন এক সময় অর্ডার দেওয়া যেন আমার খালি হওয়ার সঙ্গে সঙ্গে বা খালি হওয়ার আগে আগে আমি কি পণ্যগুলো কি উত্তোলন করতে পারি বা উঠাতে পারি। এই জন্য যে আপনি প্রথম হচ্ছে কি নিরাপত্তা মজুদ, ঠিক আছে, সেফটির জন্য কিছু পণ্য রাখলেন, ঠিক আছে, সেফটির জন্য, যে হ্যাঁ আমার মাঝে মধ্যে কি এখন যে 100 পণ্য মাঝে মধ্যে 100 পণ্য চলে যায়, মাঝে মধ্যে 200 যেতে পারে, তাহলে আমার ডেইলি যায় 100, কিন্তু মাঝে মধ্যে কি কিছু দিন বেঁধে মাঝে মধ্যে বেশি চলে যায়, ওই জন্য কিছু বেশি রাখা। অথবা আরটা হচ্ছে কি এটা গেল, এমন হচ্ছে এটা তো রাখবেন রাখবেন। এখন ধরেন আপনি পণ্যটা যেখান থেকে কিনে, ধরেন আপনি পণ্য কিনে আনেন দিনাজপুর থেকে, এখন দিনাজপুর থেকে পণ্য আসতে ধরেন 2 দিন সময় লাগে। কদিন সময় লাগে? 2 দিন। 2 দিন সময় লাগলে এই 2 দিনে ব্যাকআপ আপনার রাখা লাগবে না। ধরেন আপনার একদিনে পণ্য বিক্রয় 100, তাহলে আপনার 200 পণ্য, এই যে এই দুইটাই হচ্ছে গুণ 2 × 100,
তার মানে দৈনিক গড় ব্যবহারটা এবং হচ্ছে লিড টাইম। এখন কথা হচ্ছে স্যার লিড টাইম জিনিসটা কি, তাই তো কথা হবে আমাদের এখানে লিড টাইম জিনিসটা কি একটু বুঝেন। লিড টাইমটা হচ্ছে যে আপনি অর্ডার দেওয়া থেকে পণ্যটা আপনার কাছে আসতে যতদিন সময় লাগে তাকে লিড টাইম বলি। যে আপনার ধরুন আজকে অর্ডার দিলেন, যে এই এখন অর্ডার দিলেন আপনি পণ্যটা, আজকে অর্ডার দিলেন, দিনাজপুর থেকে অর্ডার দেওয়ার পর সে প্যাকিং করে পণ্যটা উত্তোলন করে আপনার কাছে পাঠাবে, তাহলে পাঠাইতে সময় লাগে কত, ধরুন আপনার পণ্য আপনার কাছে আসবে 7 তারিখে, ঠিক আছে, তার মানে কদিন সময় লাগে, আপনার 3 দিন সময় লাগে। এই 3 দিনকে আমরা বলি লিড টাইম। এই 3 দিনকে আমরা কি বলি, লিড টাইম বলি। কি বলে আমরা এটাকে লিড টাইম বলি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? তো লিড টাইম কি বোঝা গেছে, যে আমি পণ্যটা অর্ডার করলে ভাই কি আসতেছে কি আসবে দেখাচ্ছি, বারবার একই কোশ্চেন করতেছেন কেন? যা যা বোর্ডে আসছে অ্যানালাইসিস করে পুরান টেস্ট পেপার খুঁজে এগুলো অ্যানালাইসিস করছি, করে আপনাদের বোর্ড কোশ্চেন সাজাচ্ছি, যেগুলো যেগুলো আসবে সেগুলোই করাচ্ছি। বুঝা গেছে? বই তো অনেক বেশি আছে ভাই, যা করাচ্ছে তা একটু খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা এখন একটু আসেন, তাহলে আমাদের এই সূত্র হচ্ছে এটা বুঝা গেছে? এখন আসেন, তাই আমাদের নিরাপত্তা মজুদ কত? নিরাপত্তা মজুদ দেখেন, এই যে এবি কোম্পানি তাৎক্ষণিক ক্রেতার চাহিদা বেড়াতে 700 প্যাকেট পণ্য সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। তাৎক্ষণিক, যদি কখনো বেশি কম আসে 700 প্যাকেট হচ্ছে কি তার মার্জিন অফ সেফটি, 700 প্যাকেট কি হচ্ছে তার মার্জিন অফ সেফটি, তাহলে কি নিরাপত্তা মজুদ কত 700 রাখলেন। এটা যোগ দৈনিক গড় ব্যবহার, দেখেন এবি কোম্পানির বার্ষিক চাহিদা 2 লক্ষ প্যাকেট, তাহলে বার্ষিক আছে, বছরে আছে, দৈনিক নাই। কি আছে বছরে আছে কি নাই, দৈনিক নাই। বছরে আছে কি নাই আমাদের দৈনিক, তাহলে আমি বছরটা কি কি করা লাগবে, বছরটাকে আমার দৈনিকে নেওয়া লাগবে, বছরটা কি নেওয়া লাগবে, দৈনিকে নেওয়া লাগবে। বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে এই যে তাহলে আমরা কি বের করবো, আমরা দৈনিক গড় ব্যবহার, তাহলে দৈনিক গড় ব্যবহার, আমরা জানি বার্ষিক চাহিদাকে বা বার্ষিক ব্যবহারকে আমরা কি করব, বার্ষিক ব্যবহারটাকে আমরা বছর সংখ্যা দিয়ে ভাগ করবো, মানে দিন সংখ্যা দিয়ে বছরটাকে দিয়ে ভাগ করব। বুঝতে পারছেন পারেন নাই? তাহলে আমাদের এটা কি হবে, বার্ষিক চাহিদা। আর এখানে দৈনিক হিসেব করলে আমরা জানি এই অধ্যায়ে, আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা ধরবো যে কি ধরা হয় যে 1 বছর সমান সমান 360 দিন, তার সবগুলো সূত্র 360 দিয়ে করছি, কত দিয়ে ভাগ করব, 360 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের বার্ষিক কত, বার্ষিক 2 লক্ষ প্যাকেট, 2 লক্ষ প্যাকেটকে দিনে আনতে হলে 360 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয় 2 লক্ষ ভাগ 360, কত আসে আমাদের 555.55, তাহলে 556 মানে কি 500, তাহলে এখানে যেহেতু গুণের কাজ আছে তাহলে এটা লিখে 555.555 মানে 56 ইনটু লিড টাইম। দেখেন একটু এই লিড টাইমে একটু ঝামেলা আছে, এই যে দেখেন একটু বলছে ক্রয় আদেশ মানে অর্ডার প্রদানের পর গুদামে পণ্য পৌঁছাতে সময় লাগে 4 দিন, এটা হচ্ছে আমাদের লিড টাইম, এটা হচ্ছে লিড টাইম। তবে একটু ঝামেলা আছে, শেষে কি বলছে দেখেন, বিশেষ কারণে সমস্যা হওয়ার কারণে এই অর্ডারে পণ্য আসার সময় লাগছে 6 দিন, তাহলে এই কথা না বললে লিড টাইম 4 দিনে লিখতাম, কিন্তু যেহেতু পরে বলছে যে আমাদের মাঝখানে সমস্যা ছিল, যে কোনো কারণে সমস্যা হওয়ার কারণে 6 দিন লাগছে, তখন আমরা কি করব, তখন এই 4 দিন না হয়ে কি হবে
এই 4 দিন না হয় আমাদের কি হবে 6 দিন হবে। কয়দিন হবে 6 দিন হবে, ঠিক আছে 6 দিন। এখন এটা গুণ করে নিয়ে আসে মানটা, তো 700 আগে এটা গুণ করবেন পরে তাহলে 555.56 ইন্টু হচ্ছে কত আমাদের, ইন্টু হচ্ছে 6 দিন, যোগ হচ্ছে কত আমাদের 700, কত আসে আমার 4033, কত আসে আমাদের কত হচ্ছে আমাদের 4033। এই হচ্ছে আমাদের কি পুনঃ পরমায়ুর স্তরের অ্যান্সার। এখানে একটু বুঝেন, কমেন্ট দেওয়া লাগবে, এখানে আমাদের কমেন্ট দেওয়া লাগবে। এখন একটু দেখেন কি কমেন্ট দিবেন, দেখেন এখন একটু আসেন, তাহলে পুনঃ পরমায়ুর দেওয়া দরকার ছিল 4033টা পণ্য থাকা অবস্থায়। আপনার হাতে 4033টা পণ্য থাকা অবস্থায় আপনার পুনঃ পরমায়ুর দিলে আপনার পণ্য আস্তে আস্তে এবং আপনার যেই নিরাপত্তা মজুদ এটা মিলাইয়া পণ্যটা পাবেন। সবাই কি বুঝতে পারছেন? এখন দেখেন যেটা বলছিল, এখানে কি বলছিল দেখেন, তার মানে আপনি
4033টা পণ্য থাকা অবস্থায় আপনার অর্ডার দেওয়া দরকার ছিল, আপনি দিয়েছেন কখন? কখন দিয়েছেন আপনি? 2500 পণ্য থাকা অবস্থা দিয়েছেন, 2500 পণ্য। তার মানে আপনার এই পণ্য আস্তে আস্তে শর্ট হয়ে যাবে। তার আপনার অর্ডার দেওয়া ঠিক হয়নি। আপনার অর্ডার দেওয়াটা কি হয়নি? ঠিক হয়নি। আপনার অর্ডার দেওয়াটা কি হয়নি? ঠিক হয়নি। বুঝতে পারছেন না? পারেন নাই, অর্ডার দেওয়াটা ঠিক হয়নি আপনার। আপনি সঠিক সময় অর্ডার দিতে পারেন নাই, লেট করে অর্ডার দিয়েছেন। কি করে অর্ডার দিয়েছেন? আপনি লেট করে অর্ডার দিয়েছেন। ক্লিয়ার সবাই? না ক্লিয়ার না বলুন তো? আচ্ছা, বুঝা গেছে? এটা গেল। এটা এরপর আসেন 10/19। এটা পারবেন। দেখেন এখানে কি বলছে এটা বলে দিই আমি। বলছে মধ্যমেয়াদী অর্থায়ন বলছে পূর্ণ পণ্যের স্তর কি এই মাত্র বুঝালাম যে আপনার কখন আপনার পণ্যগুলো অর্ডার দিলে যে সে যে স্তর বলছে কি যে পরিমাণ মানে পূর্ণ পণ্যের স্তর বলতে ওই পরিমাণ স্তরকে বোঝায় যে পরিমাণে পণ্য চলে আসলে আপনি আবার পুনরায় অর্ডার দেওয়া উচিত। আপনি আবার পুনরায় পণ্য কি অর্ডার দেওয়া উচিত, যাকে আমরা বলি পূর্ণ পণ্যের স্তর। এখন কথা বলছে আসেন উদ্দীপকের আলোকে সানমুন কম্পিউটার এর ব্যবসা ঋণ। ভাই ব্যবসা ঋণ মানে কি? কস্ট অফ ট্রেড ক্রেডিট। সহজে পারবেন। এটা দেখেন কি বলছে 3/10 নিট 30। সহজ অঙ্ক। আমরা কি বলছিলাম? আমরা এখানে 3 দিবেন, এখানে 100 মাইনাস 3 দিবেন, সরকারে করতেছে আমি 360 দিবেন এখানে, আর কত 30 হচ্ছে 30 দিন সময়, আর 10 দিন হচ্ছে ডিসকাউন্টিং সময়। এটা দিয়ে করলে আমাদের গ নম্বরটা হয়ে যাবে। কি হয়ে যাবে? গ নম্বরটা হয়ে যাবে। একবার শর্টকাট। এখন আসেন পরেরটা দেখি যে সানমুন কম্পিউটার এর জন্য কোন ঋণ গ্রহণ লাভজনক হবে। কোন ঋণ গ্রহণ লাভজনক? দেখেন এখানে একটা ব্যয় বের হবে না আপনার, এখানে একটা পার্সেন্ট বের হবে না, এই পার্সেন্ট তো আছেই। এখন দেখেন পরে বলছে অথবা, এই দেখেন এখানে বলছে এই একটা কন্ডিশন, অথবা বলছে কি 2% মাসিক চক্রবৃদ্ধি হারে, 2% মাসিক চক্রবৃদ্ধি হারে যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্পমেয়াদী সে কি করবে? ঋণ নিবে। এখন একটা খেয়াল করেন একটু, তাহলে এখানে কি আছে? আর এর মান দেওয়া আছে কত পার্সেন্ট? 2%। বা এর মান 2% বা হচ্ছে 0.02। আচ্ছা, আর কি বলা আছে আমাদের? মাসিক যেহেতু বলা আছে, এম এর মান কত? 12। কত? 12। আমরা দেখবো অ্যাকচুয়ালি আমার কত টাকা ঋণ বা ব্যয় হবে বা সুদের খরচ ব্যয় হবে। অ্যাকচুয়ালি বলতে আমরা কি বলি? অ্যাকচুয়ালি বলতে আমরা EIR বলি। সূত্র কি? 1 প্লাস আর ভাগ এম পাওয়ার m মাইনাস 1। তাহলে 1 যোগ আর এর মান কত? 0.02 ভাগ হচ্ছে কত? 12 পাওয়ার কত? 12 মাইনাস 1। করেন তো দেখি কত হয়। এটা EIR দিয়ে করে পার্সেন্টটা নিয়ে আসি আমরা। কত হয় দেখেন তো এটা। তাহলে ব্র্যাকেট দেন 1 যোগ 0.02 উপরে ভাগ 12 নিচে, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার কত? পাওয়ার 12, তারপরে মাইনাস 1। কত আসে আমার? দেখেন মানটা আসে 0.0202। তার মানে কত? পার্সেন্ট করলে 2.02%। তার মানে দেখেন আগেরটা কি করছি আমরা? আগেরটা করছিলাম কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা করবেন সেটার মান আমাদের 55.67% হয়। এটা মান হবে দেখবেন কষ্ট করলে 55.67%। এটার ব্যয়, আর এখানে ব্যয় হবে 2%। এখন দেখেন যদি সানমুন কম্পিউটার ব্যবসার ঋণ নেয় তার ব্যয় হবে কত? 55.67%। আর যদি সে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কত ব্যয় হবে? 2%। কোনটা নেবেন আপনি? ভাই ব্যয়ের ক্ষেত্রে কোনটা গ্রহণ করব? তো কোনটা গ্রহণ করবো আমরা? এটা গ্রহণ করব।
ব্যয়ের ক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করে কমটাই গ্রহণ করব। বুঝতে পারছেন না পারেন নাই? ক্লিয়ার না বলুন তো একটু? বুঝা গেছে? এই এখানে ব্যবসা ঋণের ব্যয় চাইছে, দেখেন কুমিল্লা বোর্ডে 19, দেখেন কুমিল্লা বোর্ডে 19, এখানে ব্যবসা ঋণের ব্যয় চাইছে, তাহলে এটা পারবেন। কি চাইছে এখানে? ব্যবসা ঋণের ব্যয়, মানে কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটা মাত্র 12%। উদ্দীপকে বর্ণিত কোন কোম্পানির ক্ষেত্রে নগদ অর্থ তুলনামূলক কম সময়ে নিয়োজিত থাকবে? নগদ অর্থ কম সময়ে নিয়োজিত থাকা, এটাকে আমরা কি বলি? নগদ অর্থ কম সময়ে নিয়ে থাকা আমরা কি বলি? নগদ রূপান্তর চক্র। কি বলা এটাকে? এটাকে বলা হয় নগদ রূপান্তর চক্র বলা হয়। কি বলা হয়? নগদ রূপান্তর চক্র বলা হয়। নগদ রূপান্তর চক্র একটু আগে আমরা সূত্র করাইলাম যে গড় মজুদ সময় যোগ গড় আদায় সময় বিয়োগ পরিশোধ, তাহলে গড় মজুদ যোগ গড় আদায় বিয়োগ গড় পরিশোধ। এই যে পাওনা আদায় রূপান্তর 18 দিন লাগে, যে গড় মজুদ 10, গড় পরিশোধ হচ্ছে যে 15 দিন বিয়োগ করবেন, 5, 20, 15 দিন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখান থেকে আমরা 15 দিন আনসার বের হবে। আচ্ছা, বুঝা গেছে? এটাও পারবেন, এটাও পারবেন। এই যে যেটা বলছিলেন রয়, যেটা বলছিলেন যে আমাদের শাপলা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনাদের চাচ্ছিলেন যে স্যার মোট মজুদ ব্যয়, আমরা মোট মজুদ ব্যয় কালেক্ট করে দিব। ঠিক আছে, পারলে ট্রাই করবেন, নাহলে কালেক্ট করে দিব। ঠিক আছে, মোট মজুদ ব্যয়, মোট মজুদ ব্যয় মানে টোটাল কস্ট। কি হবে আমাদের টোটাল কস্টটা? মোট মজুদ ব্যয় টোটাল কস্ট। এই যে মোট মজুদ ব্যয় মানে টোটাল কস্ট, সূত্র আছে, কালকে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করে দিব। ঠিক আছে, কালকে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করে দিব, এরপর আমরা এমসিকিউ করাবো, কালকে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই যে মোট মজুদ ব্যয়, এই জিনিসটা আমাদের বের করা লাগবে, আমরা এটা দিয়ে বের করবো। ঠিক আছে, আমরা এটা দিয়ে বের করবো। এরপরে বাকিটা তো আছে আমাদের রাজশাহী সিলেট, রাজশাহী সিলেটের পর 16 যেটা আছে, সেটা আমরা কালকে দেখাই দেবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখাই দেবো এটা। এখানে ইউকিউ বার্ষিক মজুদ পণ্য, ঠিক আছে, বা বার্ষিক মজুদ ব্যয় যেটা বলি আমরা, এখানেও বার্ষিক মজুদ ব্যয় কথা বলছে। কুমিল্লা 17 মিনিট ব্যয় করছি আমরা, ব্যয় কুমিল্লা 18, এখানে মিনিমাম ফরমাসে পরিমাণ আছে, পূর্ণ ফরমাসে আছে, তাহলে আমাদের একটা নিয়ম বাকি আছে, ওই যে মোট মজুদ ব্যয়, এটা দিয়ে করে দিয়ে আমরা সকল ব্যাংক ঋণে সুদ দিতে হয়। ভাই সুদ দিতে হবে না কোথায়? ব্যাংকের লাভটাই করতে সুদ, ব্যাংকের লাভটাই তো সুদ। ব্যাংকে আপনার সুদ ছাড়া টাকা দিবে? কখনোই না ভাই। দেন আমরা এখানে এমসি গুলো করে দেবো। ঠিক আছে, বুঝতে পারছেন না পারেন নাই? বুঝা গেছে সবার? সকল ব্যাংক ঋণের ক্ষেত্রে ভাই সুদ লাগবে, সুদ ছাড়া কোনো ব্যাংক টাকা, ব্যাংকের ইনকামের জায়গা হচ্ছে সুদ, তো ব্যাংক আবার সুদ ছাড়া কেন টাকা দিবে? আপনার বুঝতে পারছেন না পারেন নাই? ব্যাংক তার সেফটির, দেখেন ব্যাংক তার সেফটির জন্য জামানত নেয়, জামানত নেয় না সেফটির জন্য, নিরাপত্তার জন্য জামানত নেয়, এটা সুদের সাথে সম্পর্কিত নয়। আর জামানত থাকলে সুদ একটু কম হতে পারে, না থাকলে সুদ বেশি দেয়, কারণ ঝুঁকি বেশি কম থেকে এটা হতে পারে। ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার সবাই? কোনো সমস্যা আছে বলুন তো? ক্লাস কি বুঝতে পারছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।